নমস্কার প্রত্যেককে। আপনাদের সঙ্গে আমি দীপায়ন স্পিক্সে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি। আমেরিকার সঙ্গে ভারতের যে শুল্ক যুদ্ধ শুরু হয়েছে সেই বিষয় নিয়ে আজকে কিছু কথা বলবো। আমার যেটা সঠিক মনে হবে আমি সেটা বিতর্কের তোয়াক্কা না করেই বলবো। এবং এমন একটা প্ল্যাটফর্মে আজকে আমি আমেরিকার বিরুদ্ধে কিছু কথা বলবো যে প্ল্যাটফর্মটা আমেরিকার তৈরি, অর্থাৎ ফেসবুক, এক্স, ইউটিউব, ইনস্টাগ্রাম, এই সমস্ত অ্যাপ আমেরিকান কোম্পানির তৈরি। এবং সেখানে দাঁড়িয়েই আমি তাদের বিরুদ্ধে আজকে কথা বলব। আন্তর্জাতিক রাজনীতিতে একটা দেশের সঙ্গে আরেকটা দেশের সংঘাতের নানা মাত্রা থাকে। বেশ কিছু বিষয়ে দুটি দেশ পারস্পরিকভাবে সহমত না হলেও অন্য বেশ কিছু বিষয়ে সেই দেশ কিন্তু একসাথে চলতে পারে, এবং তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে ভারত এবং চীন। আপনারা প্রত্যেকেই জানেন যে 2020-তে গালওয়ানে ঠিক কি ঘটেছিল। সেখানে ভারত এবং চীনা সেনা পরস্পর একেবারে মুখোমুখি প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এছাড়াও লাদাখ এবং অরুণাচল প্রদেশে চীনের আগ্রাসন তৈরি করার অপচেষ্টা অবশ্যই বর্তমান আছে, এবং ভারত তার বিপুল সৈন্যবাহিনী নিয়ে চীনকে ক্রমাগত প্রতিরোধ করে তুলেছে। কিন্তু এরই সমান্তরালে চীনের সঙ্গে কিন্তু আমাদের বৈদেশিক বাণিজ্যও আছে, এবং সেই বাণিজ্যে কখনো কোনোদিন চিড় ধরে। সুতরাং আন্তর্জাতিক রাজনীতিতে একটি দেশ খুব সহজে আরেকটি দেশের শত্রু রাষ্ট্র হিসেবে পরিণত হয় না। এতদিন পর্যন্ত এক্ষেত্রে ব্যতিক্রম ছিল একটা রাষ্ট্র, তার নাম হচ্ছে পাকিস্তান। সেই পাকিস্তানকে আমি অবশ্য ব্যক্তিগতভাবে ভারতের বিচ্ছিন্ন অংশ বলেই মনে করি। তার কারণ ওই নেহেরু প্যাটেলের মতো কিছু ব্রিটিশের তল্পিবাহকরা কলমের খোঁচায় আমাদের মাতৃভূমিকে যেভাবে দ্বিখণ্ডিত করেছিল, তা যেহেতু জনগণের মত নিয়ে করা হয়নি, তাই সেই দেশভাগকে আমি মানি। যাই হোক, এতদিন অবধি পাকিস্তানের সঙ্গেই আমাদের সম্পর্কটা একেবারে শত্রুতামূলক ছিল, কিন্তু এখন সেখানে আরো একটি রাষ্ট্রের নাম যুক্ত হতে চলেছে, এবং তার নাম মার্কিন যুক্তরাষ্ট্র। খাতায় কলমে এই রাষ্ট্রটি পৃথিবীর সব থেকে শক্তিশালী রাষ্ট্র। এই রাষ্ট্রের যে মুদ্রা অর্থাৎ ডলার, সেই ডলার বিশ্ব শাসন করে। যে কোনো আন্তর্জাতিক লেনদেন ডলারে হয়ে থাকে, এবং সামরিক দিক থেকে, সামরিক বাজেট বরাদ্দের দিক থেকে আমেরিকা এখনো বিশ্বের 1 নম্বরে অবস্থান করছে। কিন্তু সমগ্র বিশ্ব ব্যবস্থা দ্রুত বদলাচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ভারত আর আজকের ভারতের মধ্যে আকাশ পাতাল তফাৎ। ভারত আজ 4র্থ বৃহত্তম অর্থনীতি, এবং ভারত, আমি এটা দায়িত্বের সঙ্গে বলছি, যে আন্তর্জাতিক ক্ষেত্রে এখন কার্যত একটি সুপার পাওয়ার। সুতরাং আমেরিকা যদি মনে করে থাকে যে ভারত তাদের কলোনি, যে ট্রিটমেন্টটা তারা এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার অন্যান্য দেশের সঙ্গে করে, সেই একই ট্রিটমেন্ট যদি তারা ভারতের সঙ্গে করতে যায়, তাহলে আমেরিকা কিন্তু ভুল করবে। এবং এই ভুলটাই করে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। এবং ভদ্রলোককে দেখলে মাঝে মাঝে আমাদের এটাই মনে হয় যে তিনি হয়তো খুব একটা সুস্থ নন, কারণ একটি দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে যে গরিমা থাকা উচিত, যে ব্যক্তিত্ব থাকা উচিত, যে আত্মমর্যাদা থাকা উচিত, ভদ্রলোকের কোনোটাই নেই। ইনফ্যাক্ট তাকে ভদ্র আদৌ বলা যায় কিনা সেই বিষয়ে সংশয় সৃষ্টি হয়। কারণ আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো রাষ্ট্রের সঙ্গে বিরোধ হতেই পারে, কিন্তু সেটা শালীনতা কখনো লঙ্ঘন করবে না। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এসবের কিছু তোয়াক্কাই করছেন না। তিনি খোলাখুলি ভারতকে গালিগালাজ করছেন, এবং ক্রমাগত ভারতের ওপর ট্যাক্স আরোপ করছেন। সোনার উপর, হিরে জহরত, এগুলোর আমেরিকায় ভীষণ রকম চাহিদা আছে। তার পাশাপাশি ফার্মাসিউটিক্যালসের নানা দ্রব্য ইত্যাদি। তো মূলত জুয়েলারি, ইকুইপমেন্টস অর্থাৎ সোনার উপর, হিরে জহরত, এগুলোই কিন্তু আমেরিকার বাজারে মূল কদর লাভ করে। সেই পণ্য যা ভারত আমেরিকায় রপ্তানি এতদিন করে এসেছে, সেই পণ্যের ওপর ট্রাম্প কিছুদিন আগে অবধি 25% শুল্ক চাপিয়েছিলেন, এখন চাপিয়েছেন 50%। অর্থাৎ সেই পণ্য যদি আমেরিকায় আমাদের বিক্রি করতে হয়, তাহলে মূল দামের ওপর 50% ট্যাক্স দিতে হবে। তো ডোনাল্ড ট্রাম্প হঠাৎ এরকম ক্ষেপে গেলেন কেন? তার কারণ আমরা তো এটা প্রত্যেকে জানি যে ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় এসছেন,
তখন সমগ্র ভারত তাকে অভিনন্দন জানিয়েছে। জো বাইডেনের পরিবর্তে আমরা চেয়েছিলাম কমলা হ্যারিস না এসে যাতে ডোনাল্ড ট্রাম্প থাকেন। তার কারণ ক্ষমতায় আসার আগে অবধি তিনি ভারতের ভূয়সী প্রশংসা করতেন, ভারতের প্রধানমন্ত্রীর প্রশংসা করতেন, মৌলবাদী, জিহাদি, ইসলামী সন্ত্রাসবাদের সমালোচনা করতেন, হিন্দু ধর্মের পক্ষে কথা বলতেন, এ সমস্ত কিছু করতেন। আমরা সেটাই তার মুখ বলে মনে করেছিলাম। কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেটা ওই লোকটির মুখোশ ছাড়ার কিছু নয়। এবং সেই কারণে যেখানে ভারতের প্রধানমন্ত্রী বারংবার সরাসরি আমেরিকার প্রেসিডেন্টকে সমর্থন জানিয়েছিলেন প্রচারাভিযান থেকে শুরু করে তার পরে যে কোনো অধ্যায়ে, সেখানে এখন সেই ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবেও ভারতের প্রধানমন্ত্রীকে অপমান করছে। এবং ডোনাল্ড ট্রাম্পের এরকম ষাঁড়ের মতো খেপে যাওয়ার কারণটা কি? মূল কারণ কিন্তু হচ্ছে ব্রিক্স গোষ্ঠীভুক্ত রাষ্ট্রের উদ্ভব। ব্রিক্স অর্থাৎ 5টা রাষ্ট্র মিলে একটি রাষ্ট্র সংঘ তৈরি করেছে। ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা। এই 5টা রাষ্ট্রের নামের আদ্যক্ষরকে মিলিয়ে এই গোষ্ঠীর নামকরণ করা হয়েছে ব্রিক্স। ব্রিক্সকে ডোনাল্ড ট্রাম্প এত ভয় পাচ্ছে কেন? এবং তিনি মাঝে মাঝে হুমকি দিয়ে থাকেন যে সমস্ত ব্রিক্স গোষ্ঠীভুক্ত রাষ্ট্র নিজেদের অভিন্ন মুদ্রা তৈরি করবে, অর্থাৎ কারেন্সি নোট তৈরি করবে, সেই সমস্ত রাষ্ট্রের ওপর তিনি 100% কর আরোপ করবেন। তার খেপে যাওয়ার কারণের পেছনে কিন্তু একটা আতঙ্ক কাজ করছে। আমি এই ব্লগের শুরুতেই আপনাদের বলেছি যে এখনো পর্যন্ত মার্কিন ডলার যে কোনো আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিন্তু ব্রিক্সের উত্থানের সাথে সাথে এই ডলারের ক্ষমতা কিন্তু দ্রুত কমতে শুরু করেছে। আর আপনাদের ব্রিক্স গোষ্ঠীভুক্ত রাষ্ট্র এবং কারা কারা ব্রিক্সে অন্তর্ভুক্ত হয়েছে কিংবা কারা কারা হতে চলেছে সেটার একটা মানচিত্র আপনাদেরকে দিয়ে দিচ্ছি। দেখুন, এই মানচিত্রে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে সমগ্র পৃথিবীর 40% ভূখণ্ড এবং 40% জনসংখ্যা এই ব্রিক্স গোষ্ঠীভুক্ত রাষ্ট্রগুলোর আছে। এবং এককভাবে যদি রাশিয়া, চীন, আমাদের মাতৃভূমি ভারত এবং ব্রাজিলের আয়তনকে আপনারা বিচার করেন, তাহলে এটা বলতেই হবে যে সমগ্র পৃথিবীর অর্ধেকেরও বেশি অংশ ব্রিক্স গোষ্ঠীভুক্ত হয়েছে। কারণ এই 5টা রাষ্ট্রের মধ্যে 4টে রাষ্ট্রের যা আয়তন, সেই আয়তন দেখে ডোনাল্ড ট্রাম্পের মাথার ঘুম উড়ে গেছে। এবং এটা সিদ্ধান্ত হয়েছে, এখন অফিসিয়ালি সিদ্ধান্ত হয়নি, কিন্তু এটা সম্পূর্ণভাবে স্থিরীকৃত হয়ে গেছে যে 2026 থেকে ব্রিক্সের অভিন্ন কারেন্সি নোট চালু হবে আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে। অর্থাৎ যে সমস্ত ব্রিক্স রাষ্ট্রগুলো আছে, সেই রাষ্ট্র যখন নিজেদের মধ্যে বাণিজ্য করবে, আমদানি রপ্তানি করবে, তখন ডলারের পরিবর্তে কিন্তু ব্রিক্স কারেন্সি থাকবে। ব্রিক্স কারেন্সিটা দেখুন কিরকম ডিজাইন হিসেবে এটি তৈরি হয়েছে। তবে আমার একটা অভিমত এক্ষেত্রে আছে। এই যে দেখতে পাচ্ছেন যে এই যে 5টা রাষ্ট্রের যে 5টা আইকনিক আর্কিটেকচার আছে, সেই আর্কিটেকচারে এখানে কিন্তু স্থান পেয়েছে তাজমহল। আমার প্রস্তাব ভারতের প্রধানমন্ত্রীর কাছে যে তাজমহল না রেখে অতি অবশ্যই রাম মন্দির রাখবেন। আর আন্তর্জাতিক ব্রিক্স কারেন্সিতেও নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি রাখা যায় কিনা, অর্থাৎ ভারতের জাতির প্রকৃত জনকের ছবি রাখা যায় কিনা, সেই সাহসটা আপনার হয় কিনা, সেই সাহসের ওপরেই নির্ভর করছে যে ব্রিক্স কারেন্সিতে নেতাজির ছবি থাকবে কিনা, সেটা স্থিরীকৃত হবে। কিন্তু আমার এটাও দাবি থাকবে যে ব্রিক্স কারেন্সিতে জাতির প্রকৃত জনকের ছবি হিসেবে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি অবশ্যই রাখবেন। তো যা বলছিলাম, এর ফলে যা হবে, ডলারের ক্ষমতা প্রভূতভাবে হ্রাস পাবে এবং আমেরিকা তার আর্থিক ক্ষমতা হারাবে। এবং সেই কারণেই ভারতের ওপর ডোনাল্ড ট্রাম্পের চাপ সৃষ্টি। অদ্ভুতভাবে তিনি যে যুক্তিটা দিচ্ছেন সেটা হচ্ছে যে ভারত রাশিয়া থেকে তেল কেনে কম দামে, তেল কেনার ফলে রাশিয়া পুষ্ট হয় এবং রাশিয়া সেই অর্থনীতির জোরে ইউক্রেনের ওপর যুদ্ধ নামিয়ে আনে। এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের যুক্তি। কি মজার ব্যাপার দেখুন, যারা এই অভিযোগটা রীতিমতো করে চলেছে, সেই আমেরিকা রাশিয়ার কাছ থেকে কিন্তু পারমাণবিক শক্তি সংগ্রহ করে নিজেদের পরমাণু বোমা বানানোর জন্য। ইউরোপ তো আছেই। আমেরিকার এই ধরনের মন্তব্যের কোনো নৈতিক ভিত্তি নেই।
কারণ তারা নিজেরা পারমাণবিক প্রযুক্তি রাশিয়ার কাছ থেকে কেনে। সুতরাং এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে ভারতের ওপর দোষারোপ করার পেছনে কিন্তু অন্য কারণ আছে, অর্থাৎ যাকে আমরা বলতে পারি এক কথায় ডি-ডলারাইজেশন, ডলারের ক্ষমতা হ্রাস। এবং এটাও সত্যি যে ভারত মেক ইন ইন্ডিয়া প্রকল্পে ক্রমশ স্বনির্ভর হয়ে উঠছে। আজকে আপনারা প্রত্যেকেই জানেন যে MiG-21 অবসর গ্রহণ করেছে। এই MiG-21 অর্থাৎ রাশিয়ায় নির্মিত জেট এয়ারক্রাফট ভারতীয় বায়ুসেনার মেরুদণ্ড ছিল এবং দীর্ঘ 50 বছর ধরে MiG-21 ভারতীয় বায়ুসেনাকে রক্ষা করে চলেছে। কিন্তু সেই MiG-21 সম্প্রতি অবসর গ্রহণ করেছে। তার পরিবর্তে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তেজাস ইনস্টল করা হয়েছে, অর্থাৎ MiG-21 এর পরিবর্তে হিসেবে ভারতীয় বায়ুসেনার ব্যাকবোন বা মেরুদণ্ড রূপে এবার দেশীয় প্রযুক্তিতে তৈরি ফাইটার এয়ারক্রাফট তেজাস আমাদের সামনে আসবে। অন্যদিকে রাশিয়ার কাছ থেকে প্রযুক্তিগত দিক থেকে S-400 আমরা কিনেছি, কিন্তু সমভাবে আমাদের আকাশ পিনাক প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি। সুতরাং সামরিক দিক থেকে ভারত সম্পূর্ণ আত্মনির্ভর হয়ে উঠছে। এবং এই যে অগ্নি সিরিজের মিসাইলগুলো, অগ্নি 1 থেকে শুরু করে নিউক্লিয়ার ক্যাপাবল ব্যালিস্টিক মিসাইল অগ্নি 5, কিংবা আমরা এটা জানি যে ভারতের হাতে এখন সম্ভবত অগ্নি 6ও আছে, যার রেঞ্জ হচ্ছে 10 থেকে 12,000 কিলোমিটার, অর্থাৎ প্রায় আমেরিকার ভূখণ্ডের কাছাকাছি পৌঁছে যাওয়ার মতো। এটাও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের শিরোপীড়ার কারণ। এবং এই অগ্নি সিরিজের মিসাইলগুলো সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তিতে তৈরি। সুতরাং যত দেশীয় প্রযুক্তিতে আমরা সামরিক সরঞ্জাম তৈরি করব, তত আমেরিকার ওপর এই প্রতিরক্ষা খাতে আমদানি আমাদের কমবে। আর আমেরিকা হচ্ছে একদম টিপিক্যাল ব্যবসাদার। আমেরিকা চায় যে ভারত এবং পাকিস্তানের মধ্যে চিরকাল যুদ্ধ চলুক, এবং ভারত এবং পাকিস্তান উভয় রাষ্ট্রই আমেরিকার কাছ থেকে অস্ত্র কিনে। এবং সেই কারণে কাশ্মীর সম্পূর্ণভাবে ভারতের অন্তর্ভুক্ত হোক এবং পাকিস্তান ধ্বংস হয়ে অখণ্ড ভারত সৃষ্টি হোক, এটা আমেরিকা কোনো দিন চাইবে না। তার কারণ তাদের অস্ত্র বিক্রি করতে হবে। এই অস্ত্র বিক্রির জন্য তারা বিধ্বংসী খেলায় মেতেছিল ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওসে। সমগ্র পৃথিবীতে এই অস্ত্র বিক্রির জন্য আমেরিকার যুদ্ধ জিইয়ে রাখে। সুতরাং আমেরিকার অস্ত্রের বাজার যত কমছে, ভারতের আমেরিকার ওপর নির্ভরতা যত কমছে, তত আমেরিকা ক্ষেপে উঠছে। ডোনাল্ড ট্রাম্প নিমিত্ত মাত্র। ডোনাল্ড ট্রাম্পের জায়গায় XYZ যেই থাকুক না কেন, তারাই ভারতের বিরুদ্ধাচরণ করবে, কারণ তাদের স্বার্থে আঘাত লেগেছে। এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে যে যখন আমরা পরমাণু অস্ত্র প্রথম পরীক্ষা করেছিলাম ইন্দিরা গান্ধীর সময়, কিংবা অটল বিহারী বাজপেয়ীর সময়, যখন পরমাণু অস্ত্র আমরা সরাসরি নির্মাণ করেছিলাম পরীক্ষার পরে, সেই সময় আমেরিকা আমাদের উপর নিষেধাজ্ঞা চাপিয়েছে। এবং সাম্প্রতিক সময় দেখা গেছে তারা সম্পর্ক মেরামত করে আবার কাছাকাছি এসছে, যাতে তাদের ভারতের বাজারটা হস্তগত করা যায়। কিন্তু এখন যখন দেখা যাচ্ছে যে ভারত আমেরিকার উপর নির্ভরশীল নয়, আমাদের পণ্য শুধু আমেরিকা ছাড়াও ইউরোপের প্রত্যেকটা রাষ্ট্র, এমনকি রাশিয়া, চীন, জাপান, এই সমস্ত জায়গায় আমাদের পণ্য রপ্তানি হচ্ছে অতি সহজে, তখন আমেরিকার মাথা খারাপ হয়ে যাওয়ার অবস্থা হয়েছে। এবং ভারতের অর্থনৈতিক উন্নতি, অর্থাৎ চতুর্থ বৃহত্তম অর্থনীতি হিসেবে উঠে আসাও ডোনাল্ড ট্রাম্পের চিন্তার যথেষ্ট কারণ সৃষ্টি করে। একথা আপনারা প্রত্যেকেই জানেন যে রাশিয়া আমাদের অকৃত্রিম মিত্র। রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নেতাজিকে সরাসরি বার্লিনে পাঠিয়েছিলেন তার ইচ্ছা অনুসারে। যুদ্ধের সময় আজাদিন সরকারকে স্বীকৃতি জানিয়েছিল রাশিয়া। যুদ্ধের পরে নেতাজি আশ্রয় লাভ করেছিলেন সোভিয়েত ইউনিয়নে জোসেফ স্ট্যালিনের সহায়তায়। এবং 1947-এর পর থেকে আজ পর্যন্ত রাশিয়া প্রত্যেকবার আমেরিকার এই হিংস্র হায়নার কবল থেকে ভারতকে রক্ষা করে এসেছে। আপনারা প্রত্যেকেই জানেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমেরিকা প্রায় ভারতকে আক্রমণ করতে যাচ্ছিল, বঙ্গোপসাগরে তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠিয়ে দিয়েছিল। তখন রাশিয়া পাল্টা এয়ারক্রাফট ক্যারিয়ার নিয়ে ভারতকে রক্ষা করতে এগিয়ে আসে। এবং বর্তমানে আমরা প্রত্যেকেই জানি যে ভ্লাদিমির পুতিন ভারতের অকণ্ঠ শুভাকাঙ্ক্ষী। এটা রাশিয়ার পলিসির মধ্যে আছে যে যারা বন্ধু তাদের ওপর কখনো খড়গহস্ত হবে না। কিন্তু আমেরিকা একদম টিপিক্যাল ব্যবসাদার। সুতরাং ব্যবসা করে চুষে ছিবড়ে করে দিয়ে
কোনো একটা রাষ্ট্রকে দেউলিয়া করে দেওয়াই হচ্ছে আমেরিকার লোক। সুতরাং এই কারণে আমেরিকার সঙ্গে ভারতের সংঘাত, আর সংঘাতটা আরো তীব্র হয়েছে তার কারণ ভারত এখন আর আগের মতো আমেরিকার চাপের কাছে নতি স্বীকার করে। সাম্প্রতিক সময় খবর পাওয়া গেছে যে ডোনাল্ড ট্রাম্প চারবার নরেন্দ্র মোদীকে ফোন করেছে, নরেন্দ্র মোদী ফোনটা তোলেন। এই সাহস, এই দৃঢ়তা তৈরি হয়েছে ভারত সুপার পাওয়ার হিসেবে উঠে আসায়। কিছুদিন আগেই অজিত ডোভাল রাশিয়ায় গেছিলেন এবং ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার সরাসরি সাক্ষাৎ হয়েছে। জয়শঙ্করও গেছে এবং ঠিক হয়েছে যে ভ্লাদিমির পুতিন স্বয়ং এই মাসের শেষে কিংবা আগামী মাসের শুরুতে ভারত সফরে আসবে। সুতরাং ভারত রাশিয়ার বন্ধুত্ব মজবুত, ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশের নেতৃত্ব দিচ্ছে ভারত, চীন, রাশিয়া। এটা আমেরিকার সহ্য হচ্ছে না এবং ডলারাইজেশন অর্থাৎ ডলারের ক্ষমতা খর্ব হলে আমেরিকা সম্পূর্ণভাবে একটি গরিব রাষ্ট্রে পরিণত হবে। সেটাও ডোনাল্ড ট্রাম্পের যথেষ্ট পাগলাটে আচরণ করার একটা উৎস। আর একদম শেষ পাওয়া খবর অনুসারে নরেন্দ্র মোদী জাপানে অবতরণ করেছেন এবং জাপান $550 বিলিয়ন একটি চুক্তি যা তারা আমেরিকার সঙ্গে করতে যাচ্ছিল, একটি বাণিজ্য চুক্তি, সেই বাণিজ্য চুক্তি কিন্তু স্থগিত করে দিয়েছে এবং ভারতের সঙ্গে জাপানের নৈকট্য আরো দৃঢ় হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে জাপান ভারতের অকৃত্রিম রাষ্ট্র। নেতাজি এবং হিদেকি তোজো একসাথে হাতে হাত মিলিয়ে আমেরিকা এবং ব্রিটেনের এই ঘৃণ্য সাম্রাজ্যবাদী শক্তিকে ধ্বংস করতে প্রয়াসী হয়েছিল। আর বর্তমানে নরেন্দ্র মোদীও বর্তমান জাপানের যিনি প্রধানমন্ত্রী তার সঙ্গে আত্যন্তিক আত্মীয়তার সূত্রে কার্যত আবদ্ধ হতে চলেছেন এবং আমরা আশা করব যে ব্রিক্স গোষ্ঠীভুক্ত রাষ্ট্রে জাপানের অন্তর্ভুক্তি ঘটবে। পশ্চিম এশিয়া এবং আফ্রিকার বেশ কয়েকটি রাষ্ট্র ইতিমধ্যেই ব্রিক্স গোষ্ঠীভুক্ত হয়েছে এবং দক্ষিণ পূর্ব এশিয়ার প্রধান শক্তি হিসেবে জাপান যদি অন্তর্ভুক্ত হয় তাহলে ব্রিক্স কিন্তু আরো শক্তিশালী হবে। আমাদের নিরাপত্তা পরিষদের আসন চাই না, অনেক দিন ধরে এই নাটক চলেছে, যারা ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে। ব্রিক্স হয়ে উঠছে সমগ্র পৃথিবীর চালিকা শক্তি। সুতরাং এই সমস্ত কারণের জন্যই ট্রাম্পের কার্যত এখন চুল ছেঁড়ার অবস্থান। আমাদের যে পণ্য যা আমরা আমেরিকায় রপ্তানি করতাম, ট্যাক্স বসানোর কারণে সেই পণ্য আমরা অন্য দেশে রপ্তানি করি, আমাদের দরকার নেই আমেরিকায় রপ্তানি করা। এবং ভারতের প্রধানমন্ত্রীর কাছে আমি আবেদন জানাচ্ছি যে আমেরিকার যে পণ্যগুলো ভারতে আসে, অর্থাৎ যে পণ্য আমরা আমদানি করি, অর্থাৎ উল্টো দিক থেকে বলা যায় যে পণ্য আমেরিকা ভারতে রপ্তানি করে সেই পণ্যের ওপর আপনি পাল্টা 50% ট্যারিফ বসান, অর্থাৎ যাকে বলা হয় রেসিপ্রোকাল ট্যারিফ। তুমি যত ট্যারিফ বসাবে আমি তত ট্যারিফ বসাবো। সুতরাং আমেরিকা মুগুরের ভাষাটা বোঝে, তাকে মুগুরের ভাষাতেই জবাব দিতে হবে। এটুকুই আজকে আমার বক্তব্য। এবং এই বাণিজ্য যুদ্ধে ভারতের প্রধানমন্ত্রী যে দৃঢ় অবস্থান নিয়েছেন, তিনি যে প্রকাশ্যে বলেছেন তিনি মাথা নত করবেন না, তার জন্য ভারতের প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। সুতরাং বাণিজ্য যুদ্ধ চলতে থাকবে এবং ভারত, সেই গানটা মনে আছে তো, জগৎ সবাই শ্রেষ্ঠ আসনে লবে, আমরা কার্যত এখন সেই লক্ষ্যে দ্রুততার সঙ্গে এগিয়ে যাচ্ছি এবং আমাদের অর্থনৈতিক অগ্রগতি 1 নম্বরে আছে, অর্থাৎ দ্রুত আমরা বিশ্বের বৃহত্তম অর্থনীতি হিসেবে উঠে আসব। আজ থেকে 15 বছরের মধ্যেই ভারত বিশ্বের বৃহত্তম অর্থনীতি হবে। সুতরাং ভারত রাশিয়ার বন্ধুত্ব দীর্ঘজীবী হোক, ব্রিক্স বিশ্ব শাসন করুক এবং ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন অর্জন করুক, এটাই আমার প্রত্যাশা। প্রত্যেকে বলবেন আজকের ভিডিও কেমন লাগলো, ডোনাল্ড ট্রাম্প কতটা পাগল, কত শতাংশ পাগল, সেটা যদি কেউ কমেন্ট বক্সে জানাতে চান অতি অবশ্যই জানাবেন। এবং যারা এখনো অবধি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, দীপান স্পিক্সের সঙ্গে থাকবেন এবং বন্ধুদের মধ্যে আমার এই ভিডিও ছড়িয়ে দেবেন। আগামী সপ্তাহে যথা নিয়মে যথা সময়ে আরো একটা চিত্তাকর্ষক বিষয় নিয়ে আপনাদের সামনে আমি দীপায়ন উপস্থিত থাকবো। আজকে এটুকুই, ধন্যবাদ প্রত্যেককে, জয় হিন্দ।